বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরম করুণাময় ইচ্ছায় এই লকডাউনের ভিতরে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আলিয়া রহমান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ঝিগরগাছা, যশোর থেকে তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায়, অর্থাৎ পরিহার, বঙ্কিমতা ও সচলতা। এই অধ্যায় নিয়ে আমি এর আগেও তোমাদের সাথে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কার্ল পিয়ারসনের সূত্র অনুসারে কিভাবে আমরা বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে পারি। তোমরা সবাই হার্টবিটের দিকে একটু লক্ষ্য করো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আজকেও বঙ্কিমতাঙ্ক নির্ণয়, কিন্তু পরিঘাত ভিত্তিক, অর্থাৎ পরিঘাতের উপর ভিত্তি করে যে বঙ্কিমতাঙ্ক, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, বা সেটা আমরা একটি উদাহরণের মাধ্যমে কীভাবে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব। দেখো, একটি প্রশ্ন আমি এখানে দিয়েছি যে 4, 7, 8, 11, 12 সংখ্যাগুলো বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো। কিসের ভিত্তিতে? পরিঘাত ভিত্তিক যে বঙ্কিমতাঙ্ক আছে সেটি আমাদেরকে নির্ণয় করে দেখাতে বলেছে। তো আমরা এখন ধারাবাহিকভাবে কিভাবে আমরা বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে পারি সেটি আমি এখন তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, এবং তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়েই কিন্তু রেডি থাকতে হবে, কারণ খাতা কলম থাকলে তোমরা এটি তুলে নিতে পারবে এবং পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে। তো আসলে আমরা প্রথমে আমাদেরকে বঙ্কিমতাঙ্কের যে সূত্র, সেই সূত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে, বা সেই সূত্রটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো আমরা জানি পরিঘাত ভিত্তিক যে বঙ্কিমতাঙ্ক, আমরা জানি পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক বা বঙ্কিমতার পরিমাপ আমরা বলতে পারি। এটাকে আমরা প্রকাশ করি গামা 1 এই ধরনের প্রতীক দিয়ে। এই প্রতীক দিয়ে এটাকে আমরা এভাবে বলতে পারি যে √β1। এখানে বলে রাখি যে β1 এর একটা সূত্র আছে। তো এখানে আমরা এভাবে বলতে পারি যে এখানে β1 সমান μ3² μ2 তো β1 এর যে সূত্রটি আছে, এই সূত্রটি যদি আমি এই β1 এর পরিবর্তে এখানে বসিয়ে দিই, তাহলে এই রুট থাকার কারণে এখানকার যে স্কোয়ারটা থাকবে না, অর্থাৎ সর্বশেষ যে সূত্রটির আকৃতি হবে এরকম μ3/√μ2 তাহলে দেখো বন্ধুরা, আমাদের যে পরিঘাত ভিত্তিক যে বঙ্কিমতাঙ্ক, সেটা সর্বসাকল্যে যে সর্বশেষ যে সূত্রটি আসছে যে μ3/√μ2 এখন আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি যে μ3 বা μ2 কিভাবে আমরা নির্ণয় করতে পারি, নিশ্চয়ই তোমরা বলবা যে আমরা এর আগে শিখেছি, বা এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে μ3 বা μ2 কিভাবে আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত, অর্থাৎ তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, এবং এটি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। তাহলে আমাদেরকে গামা 1 অর্থাৎ পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের এখন প্রয়োজন হবে μ3 এবং μ2 নির্ণয় করা। এখন আমরা দেখি যে μ2 বা μ3 কিভাবে আমরা নির্ণয় করতে পারি এবং তার সূত্র কি। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে μ3, প্রথমে আমি μ2 লিখি। μ2 সমান ছিল এরকম সামেশন xi - x bar স্কয়ার বাই n, এবং μ3 এর সূত্র ছিল সামেশন xi - x bar হোল টু দি পাওয়ার 3/n, এবং এখানে x বার যে
অর্থাৎ গাণিতিক গড় এটা ছিল এরকম এক্স বার সমান সমান সামেশন এক্স আই বাই এন। অর্থাৎ তাহলে দেখো আমাদের মূলত এখানে গুণকি মাত্রাঙ্ক নির্ণয় করতে গেলে এক্স বার প্রয়োজন, মিউ 3 প্রয়োজন এবং মিউ 2 প্রয়োজন। এখন এই মানগুলো নির্ণয় করতে গেলে আমরা যে তথ্যগুলো ব্ল্যাকবোর্ডে দিয়েছিলাম, হোয়াইটবোর্ডে দিয়েছিলাম, সেই তথ্যগুলোর ভিত্তিতে আমাদেরকে এখন এই পরিমাপগুলো নির্ণয় করে নিয়েই আমাদের পরিঘাত ভিত্তিক যে গুণকি মাত্রাঙ্ক সেটা নির্ণয় করতে হবে। তাহলে আসলে আমরা একটি ছক দিয়েই আমাদের যা যা প্রয়োজন সব কিছুই আমরা পেয়ে যাব। সেই ছকটি আমরা এখন দেখি। আমাদের যে আমরা এভাবে লিখতে পারি যে সমাধান তালিকা, অর্থাৎ আমাদের এই অঙ্কটি করতে যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো আমি এই তালিকা থেকেই পেয়ে যাব। তো প্রথমে আমি লিখব যে xi, অর্থাৎ লিখব xi, অর্থাৎ আমাদের যে মানগুলো দিয়ে আছে সেই মানগুলোকে আমরা xi হিসেবে চিহ্নিত করি। তো প্রথম মানটি দেওয়া আছে এভাবে 4, 7, 8, 11 এবং 12। এখন এই মানগুলোর উপর ভিত্তি করে আমাদের সূত্রে যে পরিমাপগুলো প্রয়োজন সেগুলো আমরা এই ছক থেকেই বা এই সারণী থেকেই পেয়ে যাব। আমরা সুন্দর করে ছকটি তৈরি করে নেব। এরপরে আমাদের নির্ণয় করতে হবে xi মাইনাস x বার। তো বাউন্ডারি দিয়েই প্রথমে আমি সুন্দর করে, তাহলে আমাদের সুবিধা হবে। এরপরে আমাদের প্রয়োজন xi মাইনাস x বার স্কোয়ার এবং সর্বশেষ যেটি আমাদের প্রয়োজন xi মাইনাস x বার টু দি পাওয়ার 3। এখন আমি এখানে সুন্দর করে প্রত্যেকটা মানের জন্য একটা করে সারি তৈরি করে নিলে ভালো হয়, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে এবং এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই কারণে আমরা ছকটিকে সুন্দর করে একটা আকৃতিতে রূপান্তর করব। এভাবে আমরা ছকটি করতে পারি। তো আমরা এই কলাম এই সারিতে যে মানগুলো লিখব সবগুলো যোগফল হিসেবে আমরা লিখি। তো আমরা প্রথমে দেখি যে x এর যে মানগুলো আছে এই মানগুলো আমরা যোগ যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা x বার আমরা পাবো না। x বারের সূত্র অনুসারে আমরা x বার জানি সামেশন xi বাই n। তো n মানে কি আমরা জানি তথ্য সংখ্যা, অর্থাৎ যতগুলো তথ্য দিয়ে থাকবে তার সংখ্যা। তথ্য দিয়ে আছে 1 2 3 4 5, অর্থাৎ আমরা বলতে পারি n এর মান 5। এখন আমাদের প্রয়োজন সামেশন x এর মান, যে মানটি আমরা পাবো এই ছকের এই অবস্থান থেকে আমরা সেই মানটি লিখব এবং সেটা আমরা এই মানগুলো যোগ করেই আমরা দেখব কত আসে যোগফল। তো আমরা এখানে সবাই ক্যালকুলেটর সহযোগিতা নিয়ে করতে পারি। মান ছোট ছোট দেওয়া আছে, তোমরা মুখে মুখেই করতে পারো। তো আমি ক্যালকুলেটর সহযোগিতা দিতে চাই। 4 যোগ 7 যোগ 8 যোগ 11 যোগ 12, অর্থাৎ এখানে যোগফল আমাদের রয়েছে 42, 42 আমাদের যোগফল। তো দেখো বন্ধুরা এই সামেশন xi, এই সামেশন xi পরিবর্তে আমরা এখন এই মানটি x এর যে মানগুলো যোগ করে আমরা 42 পাই। তো আমি এখানে লিখলাম 42। তো 42 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফল কত আসে দেখি। এর ফলাফল আসে আমাদের 8.4। তাহলে বন্ধুরা x বার অর্থাৎ গাণিতিক গড়ের মান আসছে 8.4। এই x বার মান বের করার পরে এরপরে পরবর্তীতে যে দ্বিতীয় কলাম আছে এই কলামটি আমি সহজে নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে প্রথমে আছে যে xi মাইনাস x বার। তাহলে আমরা কিভাবে মানটা নির্ণয় করব? প্রথমে xi এর যে মানটি দিয়ে আছে 4, পরবর্তীতে 7 8 11 12 এইভাবে মান দেওয়া আছে। তো x এর মান পরিবর্তন হবে কিন্তু x বারের মান পরিবর্তন হবে না, x বারের মান 8.4 থেকে যাবে। তাহলে দেখো প্রথম যে মানটি আমরা xi এর পরিবর্তে আমরা লিখব 4 মাইনাস x বারের মান 8.4, অর্থাৎ আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো ফলাফল কত আসে 4 মাইনাস 8.4, অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট আসবে মাইনাস 4.4। তো আমরা এখানে মানটা লিখে দেব মাইনাস 4.4। অনুরূপভাবে
এক্স এর যে পরবর্তী মান যে আসবে 7, তাহলে আমরা লিখব 7 মাইনাস একইভাবে 8.4, অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট আসবে -1.4। পরবর্তীতে আমরা এক্স এর মান ব্যবহার করব 8 মাইনাস 8.4, অর্থাৎ এখানে মাইনাস রেজাল্ট হবে -0.4। পরবর্তীতে এক্স এর মান আমরা ধরবো 11, অর্থাৎ 11 মাইনাস 8.4, তাহলে ফলাফল আমাদের আসবে 2.6। একইভাবে আমরা সর্বশেষ যে এক্স এর যে মান সেটা আমরা ধরবো কত 12, তাহলে আমরা দেখি ক্যালকুলেশন করতে গেলে কত আসে 12 মাইনাস 8.4, অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট আসছে 3.6। এই মানের যোগফল আমাদের প্রয়োজন নাই, এখানে এটা আমরা যোগফল না নির্ণয় করলেও চলবে। তো পরবর্তী আমাদের মূল যে মান আমাদের দরকার এই তৃতীয় কলামের যোগফল এবং চতুর্থ কলামের যোগফল প্রয়োজন। তো দ্বিতীয় কলাম তৈরি না করলে কিন্তু আমরা তৃতীয় এবং চতুর্থ কলামের মান পাবো না, এই কারণে আমরা এই দ্বিতীয় কলামটি তৈরি করে নিলাম। এখন পরবর্তী দেখো এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, অর্থাৎ এই যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলোকে আমরা স্কোয়ার করবো, অর্থাৎ বর্গ করবো। তো আমরা জানি যে মাইনাস মানকে বর্গ করলে প্লাস হয়ে যায়, এটা আমরা সবাই জানা আছে। তো 4.4 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে রেজাল্ট আমরা পাবো 19.36। পরবর্তীতে আছে 1.4 বা 1.4, এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 1.96। এই মাইনাসটা কিন্তু বর্গ থাকার কারণে মাইনাসটা থাকছে না, এটা আমরা একটু খেয়াল করবো। এরপর হচ্ছে -0.4, এটাকে যদি বর্গ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 0.16। পরবর্তীতে যে মানটি আছে 2.6, এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 6.76। ঠিক একইভাবে 3.6কে যদি আমরা বর্গ করি তাহলে রেজাল্ট আসবে 12.96। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা মানগুলোকে বর্গ করেই ফলাফল আমরা নির্ণয় করব। এখন এই তৃতীয় যে কলাম এই কলামের যোগফল আমাদের প্রয়োজন। তো আসো আমরা দেখি কিভাবে আমরা এই কলামের যোগফল নির্ণয় করতে পারি। আমরা সহজেই ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করব। তো 19.36 যোগ 1.96 যোগ 0.16 যোগ 6.76 যোগ 12.96। তো এই তৃতীয় কলামের যোগফল আসে 41.20। আমাদের এখন চতুর্থ কলামের মান বের করতে হবে। তো দেখো চতুর্থ কলামের মান বলছে যে xi - x বার টু দি পাওয়ার 3। এখন যেহেতু x i - x বারের মান কিন্তু মাইনাস যেগুলো আসবে সেগুলো মাইনাস, যেহেতু পাওয়ার 3 আছে বিজোড় সংখ্যক, আমাদের মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যক হয় তো গুণ করলে কিন্তু সে রেজাল্ট আমাদের সবসময় মাইনাসে হয়। তো আমরা স্বাভাবিক যে সাধারণ যে ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমরা দেখো এই কলামের সাথে এই কলাম গুণ করলে কিন্তু আমরা এই চতুর্থ কলামের যে মানগুলো কিন্তু পেয়ে যাবো। তখন এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে কিন্তু আমরা এই ফলাফল পেয়ে যাব। আবার যদি এই মানটাকে সরাসরি পাওয়ার 3 দিয়ে করি সেটাও হবে। তো আমরা সাধারণ ক্যালকুলেটর দিয়ে করতে চাই, তো আমাদের প্রথমে হবে 19.36 এটার সাথে গুণ করব 4.4, অর্থাৎ রেজাল্ট আসবে 85.184। তো এখানে খেয়াল রাখতে হবে যে পাওয়ার যে 3 আছে তো এটার সাথে গুণ করলে কিন্তু রেজাল্টটা মাইনাস আসবে অবশ্যই। আমি ক্যালকুলেটরে মাইনাস ব্যবহার করিনি, কিন্তু ফলাফল লেখার সময় অবশ্যই মাইনাস দিব। ক্যালকুলেটরে আমি গুণ করছিলাম 19.36 গুণ 4.4, ফলাফল আসছিল 85.184, কিন্তু এই মাইনাস থাকার কারণে ফলাফলে আমি মাইনাস দিয়ে দিলাম। পরবর্তীতে আমাদের আসছে 1.96 গুণ 1.4
সমান সমান হচ্ছে 2.744 এখন এই মাইনাস থাকার কারণে কিন্তু আমি এখানে মাইনাস দিব। একইভাবে পরবর্তীতে 0.16 গুণ 0.4 অর্থাৎ রেজাল্ট আসছে 0.064 আমি এখানে মাইনাস দেবো একই নিয়মে। 2.6 এর সাথে 6.7 আমরা গুণ করবো। আমাদের ক্যালকুলেশন করতে কি কত আসে 2.6 গুণ 6.76 অর্থাৎ আমাদের রেজাল্ট আসছে 17.576 17.576 একই নিয়মে 3.6 গুণ 12.96 অর্থাৎ আমাদের রেজাল্ট আসছে 46.656 46.656 এখন আমরা এই কলাম যোগ করব। তো যোগ আমরা নিচের থেকেই করি, যেহেতু নিচে প্লাস মান আছে নিচের থেকেই করি। 46.656 যোগ 17.576 বিয়োগ 0.064 বিয়োগ 2.744 বিয়োগ 85.184 সমান সমান আমাদের রেজাল্ট আসছে -23.76। তাহলে বন্ধুরা আমাদের যে মানগুলো প্রয়োজন সব মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা সূত্রের মান বসিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেই ফলাফলের দিকে আমরা যাব। তো আমরা প্রথমত μ2 এর মান নির্ণয় করবো। অতএব μ2 সমান সমান μ2 এর যে সূত্র আমরা লিখছিলাম যে সামেশন xi মাইনাস x বার স্কয়ার বাই n সামেশন xi মাইনাস x বার স্কয়ার এর মান আমরা পেয়েছি 41.20 এবং এর মান হচ্ছে 5। আমরা যদি ভাগ করি তাহলে রেজাল্টটা কত আসে দেখি আমরা একটু। 41.20 ভাগ 5 তাহলে আমাদের রেজাল্ট আসছে 8.24। তবে এই মানটি লিখে রেখে পাশে যে μ2 এর মান 8.24। পরবর্তী মান আমাদের প্রয়োজন হবে। একইভাবে আমরা μ3 নির্ণয় করব। μ3 যে সূত্র সেই μ3 সূত্র দিয়ে আমরা μ3 এর মান নির্ণয় করব। এটা সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 বাই সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 এর মান পেয়েছি আমরা -23.76। তো -23.76 ভাগ 5 আমরা যদি ক্যালকুলেশনে ভাগ করি রেজাল্টটা কত আসে দেখি 23.76 ভাগ 5 অর্থাৎ আমাদের রেজাল্ট আসছে -752। তাহলে বন্ধুরা আমরা μ2 এবং μ3 এর মান পেয়ে গেলাম। মানটা একটু লিখে μ3 সমান -4.752। এখন আমাদের সর্বশেষ যে মান আমাদের যেটা আমাদের কাঙ্ক্ষিত সেই মানের দিকে আমরা যাব। এখন আমাদের যত যে মান প্রয়োজন সব আমরা পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারি যে পরিঘাত ভিত্তিক যে বঙ্কিমতাঙ্ক অর্থাৎ গামা 1 দ্বারা প্রকাশ করি আমরা। এটা সূত্র আমি তোমাদের দেখিয়েছি। সর্বশেষ যে সূত্রটি আসে μ3 বাই √μ2 আমরা μ3 মান পেয়েছি -4.752 এবং
মিউ থ্রি এর মান পেয়েছি 8.24। এটা যেহেতু মিউ টু এর পাওয়ার 3 আছে, তো আমরা এটা ব্র্যাকেটে দিয়ে পাওয়ার 3 দেব। তাহলে বন্ধুরা আমাদের এখন কাজ হবে 8.24কে 3 বার গুণ করতে হবে। তো উপরে মানটা আমি লিখি 4.752। এখন আমরা 8.24 3 বার গুণ করবো। অর্থাৎ স্বাভাবিক ক্যালকুলেশন করতে গেলে 8.24 গুণ 8.24 সমান সমান রেজাল্ট আসছে, অর্থাৎ 8.24 2 বার গুণ করলাম, পরবর্তী আবার গুণ 8.24। অর্থাৎ এখানে মান আসছে 559.4762224। আমরা দশমিকের পরে 3 অঙ্ক রাখি। 559.476 সমান সমান -4.752। এখন আমাদেরকে এই মানটি রুট করতে হবে, অর্থাৎ 559.476। এটার যদি আমরা রুট করি তাহলে আমাদের রেজাল্ট আসছে 23.653। সবার অনেকগুলো মান আসছে, তো আমি 3 অঙ্ক করতে রাখবো। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে 23.653। সর্বশেষ আমরা যদি মানটিকে -4.752 একে 23.653 দ্বারা ভাগ করে দেখি আমাদের ফলাফল কত আসে। আমাদের এখানে মান কত আসে দেখে তোমরা 4.752 ভাগ 23.653। অর্থাৎ আমরা আমাদের সর্বশেষ যে ফলাফল আসবে আমরা সাধারণত পয়েন্টে করে 2 অঙ্ক রাখবো। তো গণিতের নিয়ম আসে পয়েন্টে করে 2 অঙ্ক রাখতে চাই, তাহলে আমাদের ফলাফল আসছে 0.-0.20। তাহলে দেখো বন্ধুরা আমাদের যে রেজাল্ট আসছে এখানে, সেই রেজাল্ট যে ফলাফল আসছে এই ফলাফলের উপর ভিত্তি করে আমাদেরকে মন্তব্য করতে হবে। তো আমরা জানি যে গামা ওয়ানের মান যদি 0 থেকে বড় হয় তাহলে ধনাত্মক বঙ্কিম, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে ঋণাত্মক বঙ্কিম, আর যদি 0 সমান হয় তাহলে সুষম নিবেশন। তো যেহেতু গামা ওয়ান সমান সমান মান আসছে -0.20, এই মানটি নিশ্চয় 0 থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি অতএব প্রদত্ত নিবেশনটি একটি ঋণাত্মক বঙ্কিম নিবেশন। তাহলে বন্ধুরা দেখো আমরা গাণিতিকভাবে একটি উদাহরণ দিয়ে কিভাবে আমরা পরিহার ভিত্তিক বঙ্কিমতা নির্ণয় করতে পারি সেটা আমরা দেখলাম, এবং এই মানের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মন্তব্যটি আসবে। যদি মানটি ঋণাত্মক অর্থাৎ 0 থেকে ছোট আসে তাহলে ঋণাত্মক বঙ্কিম, আর 0 সমান হলে সুষম নিবেশন, আর 0 থেকে বড় হলে ধনাত্মক বঙ্কিম। তো মান যেহেতু আমাদের এটা আসছে, কাজে সেই অনুসারে আমাদের মন্তব্যটা হবে যে প্রদত্ত নিবেশনটি একটি ঋণাত্মক বঙ্কিম নিবেশন। তো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করতে চাই। আমরা আগামীতে সূচলতার উপর আলোচনা করবো। বঙ্কিমতা নিয়ে আমরা বেশ আলোচনা করলাম, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। আর এই লকডাউনের ভিতরে যে তোমরা সমস্ত বিধিবিধান মেনে চলবার শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে, কারণ আমরা ভিতরে লকডাউনের ভিতরে বাইরে চলাফেরা করছি সেটা আমাদের ক্ষতি। এই পর্যায়ে আমি তোমাদেরকে সুন্দর থাকার সুস্থ থাকবো, ভালো থাকবো, এবং স্বাস্থ্যবিধি সহ আরও আমরা সুন্দর থাকতে পারি এই আহ্বান রেখে আজকে অনলাইন শেষ করছি। সবাইকে